সুপ্রিয় দর্শক, আমি আফজাল হোসেন স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। বিশ্ব শান্তি ও নিরাপত্তা রক্ষার মহান ব্রত নিয়ে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সদস্যরা আজ বিশ্বের বিরোধপূর্ণ বিভিন্ন অঞ্চলে কাজ করছেন। হাইতি থেকে পূর্ব তিমুর, লেবানন থেকে কঙ্গো, প্রায় সব সংঘাতময় স্থানে আমাদের বীর সন্তানদের উপস্থিতি। তাদের বীরত্বে শুধু ভুক্তভোগীরাই নয়, প্রীত গোটা বিশ্বব্যাপী। শান্তির কপোতরাতে এই ধারা আরও প্রসারিত হোক। আজ আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আজকের সম্পাদকীয় বিশ্ব শান্তিতে বাংলাদেশ। আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন ব্রিগেডিয়ার জেনারেল একেএম আরিফ, বাংলাদেশ সেনাবাহিনী, কমোডোর মোহাম্মদ এহসানুল্লাহ খান, বাংলাদেশ নৌবাহিনী, এবং গ্রুপ ক্যাপ্টেন মীর মাহমুদ হোসেন, বাংলাদেশ বিমান বাহিনী। আমরা আলোচনায় চলে যাচ্ছি। ব্রিগেডিয়ার জেনারেল একেএম আরিফ, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। আমরা একটু জাতিসংঘ শান্তিরক্ষী মিশন নিয়ে আপনার অভিজ্ঞতার বিষয়টি জানতে চাই। আপনারা যখন গুরুত্বপূর্ণ বিভিন্ন মিশন পরিচালনা করেন, সেক্ষেত্রে নানা ধরনের চ্যালেঞ্জ আপনাদের ফেস করতে হয়। এই চ্যালেঞ্জগুলো জানতে চাই এবং আপনাদের সফলতার বিষয়টি একটু বলবেন। ধন্যবাদ আপনাকে, এবং আপনার মাধ্যমে আমি সময় টিভিকে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে ধন্যবাদ জানাতে চাচ্ছি আজকের এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস 2025 উপলক্ষে আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনি যে প্রশ্নটা করেছেন যে অভিজ্ঞতা, এই অভিজ্ঞতার জন্য আমি বলবো যে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় আমি সর্বমোট 2বার জাতিসংঘ মিশনে চাকরি করার সুযোগ হয়েছে। প্রথমবার 2005 সালে লাইবেরিয়াতে একজন মিলিটারি অবজারভার হিসেবে, এবং তারপরের বার 2011 সালে আইভরি কোস্টে সেক্টর হেডকোয়ার্টারের স্টাফ অফিসার হিসেবে। আমার যে অভিজ্ঞতা দুই মিশনে দুই রকম। প্রথম মিশনেরটা যদি বলি, আমি সেখানে গিয়েছিলাম একজন ইয়াং মেজর হিসেবে। আমার প্রথম পোস্টিং ছিল তাপেতা নামে একটা জায়গায়, একেবারে রিমোট এলাকা। সেখানে টিম সাইট ছিল না। আমরা গিয়ে প্রথম টিম সাইট স্টাবলিশ করি, এবং টিম সাইট স্টাবলিশ করার আগে আমাদেরকে সেখানে একবার রেখেতে যেতে হয়েছিল। রেখেতে যাওয়ার আগে আমরা জানতে পারি যে সেখানে একটা ইথিওপিয়ান ব্যাটালিয়ন ডিপ্লয়েড আছে। আমরা যখন হেলিকপ্টারে করে তাপেতায় নামার পর আমাদেরকে পুরো সময় রাস্তায় আমরা হেঁটে হেঁটে গেলাম, কারণ সেখানে যানবাহন কোনো কিছু ছিল না। চারদিকে যেখানে দেখতাম সব পুড়ে যাওয়া গাড়ি, এবং ইলেকট্রিক পোল যেগুলো ছিল সেগুলো সব ছিল ঝাঁঝরা। কী পরিমাণ যে ফায়ারিং হয়েছে এটা ওখানে না থাকলে কেউ আসলে বুঝতে পারতো না। এবং প্রত্যেকটা বাড়ি ছিল পোড়া। আমাদের জন্য যে বাড়িটা ইথিওপিয়ান ব্যাটালিয়ন দেখে রেখেছিল আমাদের টিম হাউসের জন্য, কিংবা টিম সাইট বলে, সেটাতে যখন আমরা গেলাম, গিয়ে দেখলাম যে পুরা বাসাটাই পোড়া, ভিতরে কোনো কিছু নেই, ছাদ নেই, জানলা নেই, জানলার গ্রিল নেই, ইভেন টয়লেটের কোনো আইটেমও নেই। যাই হোক, আমরা ওখান থেকে আমাদের টিমের যে টিম লিডার ছিল তার সাথে মিলে আমরা অ্যাসেস করে দেন মনরবিতে চলে আসি। এবং পরবর্তীতে আমরা আমাদের টিম সেট আপ করার জন্য ইউএনের সহায়তায় একটি বড় হেলিকপ্টার MI-26, যেটাতে করে দুটো গাড়ি নিয়ে আমরা আমাদের সরঞ্জাম সহ টিম সাইট এস্টাবলিশ করি। এবং টিম সাইট এস্টাবলিশ করার পর থেকে মূলত আমাদের কাজ শুরু হয়। সেখানে আপনার খুবই রিমোট জায়গা ছিল, যেখানে গাড়ি নিয়ে গেলে হয়তোবা যদি জিপিএস না থাকতো ফিরে আসা সম্ভব হতো না। যদিও বাই দেন যুদ্ধ শেষ হয়ে গিয়েছিল, দুপক্ষের মধ্যে আপনার ট্রিটি হয়েছে যে কেউ যুদ্ধ করবে না, বাট মানুষজনের মধ্যে তখনও একটা অবিশ্বাসের চাহনি ছিল। কোথাও আর্মির ইউএনের গাড়ি দেখলে সবাই দৌড়ে আসতো এবং তাদের সমস্যাগুলো আমাদেরকে বলতো। এবং আমাদের তাদের কাছ থেকে জানার বিষয়গুলো ছিল যে চুক্তি পরবর্তী আর কোনো সিচুয়েশন হয়েছে কিনা যেখানে তাদের উপরে কারোর উপর থেকে কোনো রকম বিশ্বাসহীনতা কিংবা কোনো রকম আস্থাহীনতার মতো ঘটনা ঘটেছে কিনা, কিংবা কাউকে কোনো রকম আক্রমণের কিংবা বিপদে ফেলার কোনো রকম সিচুয়েশন হয়েছে কিনা। সব ক্ষেত্রে তারা আমাদেরকে বলেছে যে ওরকম কোনো সিচুয়েশন নাই। তারপরেও যেহেতু ওখানে একটা ইথিওপিয়ান ব্যাটালিয়ন ছিল, ইথিওপিয়ান ব্যাটালিয়নটা ওদের সব রকম সহায়তা দিত, এবং আমরা যখন যেতাম আমরা কিন্তু সবসময় ইথিওপিয়ান ব্যাটালিয়নের একটা স্কোট নিয়ে যেতাম,
যেন আমাদের এই যে ম্যান্ডেটের যে কাজগুলো ছিল আমাদের যাতে ফোর্স হেডকোয়ার্টার থেকে যে টাস্কিংগুলো ছিল সেই টাস্কিংগুলো যেন আমরা ঠিকমতো করে আসতে পারি। এটা হচ্ছে কি ইন শর্ট এবং জি সময়ের জি আমাদের সময়ও আজকে অল্প অল্প অনেক প্রশ্ন ঠিক অনেক আছে। প্রশ্ন জানার আছে, সেই জন্য আপনার কাছে আবার আসবো। কমোডর মোহাম্মদ এহসানুল্লাহ খান, নৌবাহিনী আসলে এখন কোথায় কোথায় কোন মিশনে কাজ করছে আর কি ধরনের চ্যালেঞ্জের কথা আপনারা ফেস করতে হচ্ছে আপনাদের? কারণ ভিন্ন একটি দেশ, বিভিন্ন দেশের ভিন্ন একটি দেশের জলসীমা, সেখানে বিভিন্ন দেশের জাহাজ আছে, তাদের সঙ্গে সমন্বয় করে কিভাবে আপনারা কাজ করেন? ধন্যবাদ আপনাকে। প্রথমে আমি আপনার মাধ্যমে সময় টিভির সকল সদস্যকে ধন্যবাদ জানাই আজকে এই আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে আমাদেরকে এখানে আমন্ত্রিত করার জন্য। আমি নৌবাহিনীর পক্ষ থেকে দেশ ও বিদেশে যারা সময় টিভির আজকের দর্শক তাদেরকেও আন্তর্জাতিক শান্তিরক্ষা দিবসে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধাভাবে স্মরণ করছি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আত্মবিসর্জনকারী সকল শান্তিরক্ষী এবং তাদের পরিবারের প্রতি জানাচ্ছি আমার সমবেদনা। আপনি নৌবাহিনীর বর্তমান কোথায় কোথায় ডিপ্লয়েড আছে এই বিষয়ে জানতে চেয়েছেন। সভাপতি নৌবাহিনীর যেহেতু, তাই আমরা ডিপ্লয়মেন্টটা আমাদের পানিতেই হয়ে থাকে, কিন্তু বর্তমানে আমাদের বেসিক্যালি আমি যদি বলি 3টা জায়গায় মিশন ডিপ্লয়মেন্ট আছে। একটা হলো গিয়ে ইউনিফিল, ইউনাইটেড নেশন ফোর্স ইন্টিরিম ইন লেবাননে যেটা আছে আর কি, MTF এর আন্ডারে, মেরিটাইম টাস্ক ফোর্সের আন্ডারে। সেখানে আমাদের একটি জাহাজ আছে, বানজা সংগ্রাম, 110 জন সদস্য নিয়ে ওইখানে 2020 সাল থেকে অবস্থান করছে এবং এখানে অন্যান্য আরও 6টি দেশের নৌবাহিনীর সঙ্গে অপারেশনে নিয়োজিত রয়েছে। এছাড়াও আমাদের সাউথ সুদানে একটি রয়েছে, রিভারাইন ইউনিট রয়েছে, যেখানে প্রায় 200 জন সদস্য রয়েছে। তারা ইউনাইটেড নেশনের খাদ্য সামগ্রী, রসদ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায়। এবং এই সুদানে যে অপারেশনটা বর্তমানে চলমান আছে সেটা বেশ সংকটপূর্ণ এবং বিপদসংকুল, কারণ ওইখানে একবার এক জায়গা থেকে শুরু করে শেষ প্রান্ত পর্যন্ত যেতে প্রায় 1000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয় এবং এই পথ অতিক্রম করতে প্রায় 15 দিনের মতো সময় লেগে যায় এবং আবার ফিরতি পথে তাদেরকে ফেরত আসতে হয়। এবং এখানে বিরোধমান বিভিন্ন গোষ্ঠী যাওয়ার সময় এই বার্জগুলাকে থামায়, খাদ্য সামগ্রী তারা দেখে, তাদের সঙ্গে বিভিন্ন সময় নেগোসিয়েশন করে এই জিনিসগুলাকে গন্তব্য পর্যন্ত পৌঁছে দেওয়াটা বেশ চ্যালেঞ্জিং। এবং এখানে প্রতিনিয়ত প্রতিদিন প্রতি মুহূর্তে নতুন নতুন সিচুয়েশনের উদ্ভব হয়, যেটা ওইখানে যারা সঙ্গে যায় নৌবাহিনীর সদস্যরা, তারা সেটাকে বিভিন্ন সময় নেগোসিয়েশনের মাধ্যমে তাদের দাবি দাবা যেগুলো আছে সেগুলোকে করে গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যায়। এছাড়াও আমাদের নৌবাহিনীর সদস্যরা অবজারভার মিশনেও বিভিন্ন দেশে এখনও ডিপ্লয়েড আছে। এখন এই মুহূর্তে 7টি দেশে 7টি মিশনে নৌবাহিনীর সদস্যরা রয়েছে অবজারভার মিশন, এবং স্টাফ অফ মিশনেও তারা নিয়োজিত রয়েছে। সর্বমোট বলতে গেলে 343 জন নৌ সদস্য বর্তমানে বিভিন্ন দেশের মিশনে নিয়োজিত রয়েছে। আপনার কাছে আবার আসবো। গ্রুপ ক্যাপ্টেন মীর মাহমুদ হোসেন ভাই, আপনি বিমান নিয়েই কাজ করেন। বিমান এবং হেলিকপ্টার দ্বারা যখন আপনারা সংঘাতময় পরিস্থিতিতে বিমান এবং হেলিকপ্টার নিয়ে বিভিন্ন ধরনের অপারেশনে যাচ্ছেন, সেই সময়ের অভিজ্ঞতাটা একটু জানতে চাই, বা সেই সময় আসলে কি ধরনের প্রতিকূলতার সম্মুখীন আপনাদের হতে হয়? অসংখ্য ধন্যবাদ সুন্দর প্রশ্ন করার জন্য। আপনি জানেন আমরা গত 3 যুগেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন অত্যন্ত আন্তরিকতার সহিত এবং নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছি। এবং সর্বপ্রথম 1995 সালে 2টি হেলিকপ্টার সহ বেল্ট 1 হেলিকপ্টার সহ 26 জন জনবল নিয়ে প্রথম কন্টিনজেন্ট তার যাত্রা শুরু করে ফ্লাইং ইউনিট হিসাবে। তখন থেকে আমাদের বিমান বাহিনী অংশগ্রহণ শুরু হয় বিমান সহ। বর্তমানে DR কঙ্গো, মধ্য আফ্রিকাতে আমাদের 6টি
MI-171 হেলিকপ্টার, একটি পরিবহন বিমান C-130 এবং মধ্য আফ্রিকাতে দুইটি MI-171 SH হেলিকপ্টার বিদ্যমান আছে। এখানে আমাদের বিভিন্ন ধরনের মিশন করতে হয়। স্বাভাবিকভাবেই স্যার রাজা এখন পর্যন্ত আপনি যা শুনলেন, বিভিন্ন প্রতিকূলতা থাকে। সব থেকে বড় যেটা আমাদের এখন চ্যালেঞ্জিং সেটা হচ্ছে বিরূপ পরিবেশ বা আবহাওয়া বলতে পারেন। কঙ্গোর মতো জায়গা হচ্ছে সুউচ্চ পাহাড়, চারিদিকে ঘন জঙ্গল, সারাক্ষণই বৃষ্টি বা কোনো না কোনো কিছু একটা থাকেই। আর যদি মধ্য আফ্রিকার কথা বলি তাহলে মরুভূমি। সো একটা হচ্ছে পুরোপুরি শুষ্ক জায়গা, একটা হচ্ছে পুরো মানে বৃষ্টি স্নাত এবং ভেজা, এবং তার মধ্যে আবার হচ্ছে পাহাড় এবং অন্যান্য এরিয়াল থ্রেট যদিও আমাদের নাই, বাট এই সমস্ত জায়গায় যখন আমরা অপারেশন করি আমাদেরকে অনেক প্রিপারেশন নিতে হয়। সেই কারণে আমরা আমাদের দেশে প্রত্যেকটা বৈমানিককে কিন্তু সেই রকমভাবেই প্রশিক্ষিত করা হয় যাতে তারা দক্ষতার সহিত তাদের অপারেশন পরিচালনা করতে পারে। এখানে বিভিন্ন ধরনের অপারেশনের ভিতরে আমরা এয়ার ট্রান্সপোর্টেশন, সেটা ট্রুপস হতে পারে, মালামাল হতে পারে, মেডিকেল এভাকুয়েশন, ক্যাজুয়ালিটি এভাকুয়েশন, এরিয়াল রিকনাইসেন্স, এই সমস্ত মিশনগুলি আমরা পরিচালনা করে থাকি। আপনি শুনে আরও খুশি হবেন, আমরা গত 4 বছর যাবৎ নাইট ভিশন গগলসের মাধ্যমেও কিন্তু রাত্রেবেলা অপারেশন পরিচালনা করছি। সো এই প্রতিকূল পরিবেশেও আমরা সফলতার সাথে প্রত্যেকটি মিশন আমরা করছি বলেই কিন্তু জাতিসংঘের কাছে আমাদের বাংলাদেশের নাম সমুজ্জ্বল হচ্ছে, বিশ্বব্যাপী কিন্তু সমাদৃত হচ্ছে। জি, ব্রিগেডিয়ার জেনারেল একেএম আরিফ, আপনার কাছে আবার আসতে চাই। ভিন্ন একটা পরিবেশ, প্রতিকূল পরিস্থিতি, এই পরিস্থিতিটা খাইয়ে নেওয়ার জন্য শান্তিরক্ষীদের আসলে কি ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়ে থাকে? বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য যারা আছে তারা সেনাবাহিনীতে যোগদানের পর থেকে বিভিন্ন ধরনের ট্রেনিংয়ের মধ্যে থাকে। সারা বছর সৈনিকরা আপনার বিভিন্ন ধরনের ট্রেনিং করে থাকে, আমরা যেটাকে বলি গ্রুপ ট্রেনিং, একটা দলগত হিসাবে তার প্রশিক্ষণ নেয়। এছাড়া আমাদের শীতকালীন একটা যৌথ প্রশিক্ষণ হয় কিংবা গ্রীষ্মকালীন একটা যৌথ প্রশিক্ষণ হয়, দুই রকমের এনভায়রনমেন্টে। শীতকালে একটা প্রচণ্ড শীতের মধ্যে বাইরে থাকতে হয়, বাইরে বিভিন্ন যে মেজর অপারেশনগুলো আছে সেই মেজর অপারেশনগুলো পরিচালনা করা হয়। এবং গ্রীষ্মকালীন যে প্রশিক্ষণ সেটা মূলত জুলাই আগস্ট মাসে হয়, যখন প্রচণ্ড বৃষ্টি হয়। সে সময় আমরা মাইনর অপারেশনগুলো প্র্যাকটিস করি। এর পাশাপাশি যখন কোনো ইউনিট মিশনে যাওয়ার জন্য নমিনেট করা হয়, মিশনে যাওয়ার মূলত প্রায় 6 মাস আগে একটা ইউনিটকে নমিনেশন করা হয়, এবং ওই সময় থেকে মূলত ওই ইউনিটের কিছু ট্রেনিং শুরু হয়, যেটা ওই মিশনের জন্য যে ম্যান্ডেট থাকে সেই ম্যান্ডেট অনুযায়ী এরা কার্যক্রম করে। তা সেই জন্য আমাদের বিশ্বমানের যে প্রতিষ্ঠান রয়েছে বিপসটে আমাদের একটা প্রি ডিপ্লয়মেন্ট ট্রেনিং হয়, যেখানে ইউনিটের সদস্যরা ওখানে গিয়ে প্রশিক্ষণ নেয়। ওই মিশনের ম্যান্ডেট এবং ওই মিশনের যে ভৌগোলিক অবস্থা কিংবা সামগ্রিক যে সিকিউরিটি সিচুয়েশন সব কিছুর উপরে তাদের এই প্রশিক্ষণটা দেওয়া হয়। সেখানে আমরা দুই ধরনের ট্রেনিং হয়। একটা হচ্ছে গিয়ে ইউনিটের যারা সৈনিক থাকে তাদের জন্য প্রশিক্ষণ, প্লাস কিছু প্রশিক্ষককে আমরা প্রশিক্ষণ দেওয়াই, এটাকে বলা হয় ট্রেন দ্য ট্রেনার্স। এই ট্রেন দ্য ট্রেনার্স এরাই আবার ইউনিটে এসে ইউনিটের বাদবাকি সৈনিক যারা কোনো কারণে যেতে পারে না বিপসটের ট্রেনিংয়ের জন্য, তাদেরকে সেই প্রশিক্ষণগুলো দেওয়া হয়। যার কারণে দেখা যায় যে একটা মিশনে যাওয়ার আগেই 6 মাসের মধ্যে একটা ইউনিট পুরোপুরি প্রস্তুত হয়ে যায় মিশনে গিয়ে তার জন্য যত ধরনের চ্যালেঞ্জ থাকবে সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য। জি, আপনার কাছে যদি সময় থাকে আরেকবার আসার চেষ্টা করব। কমোডোর মোহাম্মদ ইহসানুল্লাহ খান, মিশন এলাকায় সংঘাতের নানা ধরনের গতি প্রকৃতির কিন্তু পরিবর্তন এসেছে, সেই ক্ষেত্রে শান্তিরক্ষার কৌশলে কি ধরনের পরিবর্তন এসেছে আপনাদের? ধন্যবাদ। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে মিশন বিভিন্ন দেশে চলমান আছে এবং 70টিরও বেশি পিস অপারেশন এ পর্যন্ত সম্পন্ন হয়েছে। এটা সেন্ট্রাল আফ্রিকা থেকে শুরু করে আমাদের এশিয়া পর্যন্ত বিস্তৃত, এবং এই প্রতিটি জায়গায় প্রতিটি অপারেশনে পিস কিপিং অপারেশনে ভিন্নতা রয়েছে। এবং এই ভিন্নতার কারণে যখন আমরা আমাদের পিস কিপারদেরকে ওই সব এলাকায়
ডিপ্লয় করি তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে ওই জায়গায় ডিপ্লয় করতে হয়। এই পরিবর্তনশীল ভূ রাজনীতিক পরিবেশে বিভিন্ন গ্রুপের মধ্যে যে সংঘাত সেটারও প্রকৃতি চেঞ্জ হয়েছে। আগে যে ধরনের প্রথম মিশন যেগুলা ছিল সেখানে কিছু কিছু ক্ষেত্রে অস্ত্রবিহীন অথবা লাইট আর্মস নিয়েও পিসকিপাররা ডিপ্লয় ছিল, কিন্তু পরবর্তীতে ওইটা ছিল ফার্স্ট জেনারেশন অফ পিস কিপিং অপারেশন। পরবর্তীতে 1990 সালের পর থেকে সংঘাতের প্রকৃতি চেঞ্জ হওয়ার কারণে আরেকটু রোবাস্ট, যেখানে পিস এনফোর্সমেন্টেরও প্রয়োজন হয়েছে, সেখানে পিস কিপারদের ডিপ্লয়মেন্ট প্যাটার্নও চেঞ্জ হয়েছে, ম্যান্ডেটও চেঞ্জ হয়েছে। এবং এইসব কারণে আমরা যে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় পিস কিপিংয়ের জন্য যাচ্ছি, সেখানে আমাদেরকে বিভিন্ন রকম নতুন টেকনিক ট্যাকটিক্স এগুলো অবলম্বন করতে হচ্ছে। এবং আপনি জানেন, ব্রিগেডিয়ার আরিফ বলেছেন যে আমাদের বিপসটে এই ট্রেনিংগুলো দেয়া হয়, এবং আমাদের বুনিয়াদি ট্রেনিং যেগুলো আছে সেগুলো বাদেও এই বিপসটের ট্রেনিং আমাদের জন্য খুবই ফলপ্রসূ দেখা গেছে। কারণ পরিবর্তনশীল এই বিভিন্ন রাজনৈতিক পরিবেশ অথবা যারা সংঘাতে জড়িত রয়েছে তাদের বিভিন্ন ট্যাকটিক্সের এগুলা সম্পর্কে বিপসটে সবসময় আপ টু ডেট ইনফরমেশন এবং আপ টু ডেট ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকে। সেই জন্য আমরা আমাদের যখনই বিভিন্ন জায়গায় মোতায়েন করছি, আমরা আমাদের ইনফরমেশনগুলো নিয়ে এবং নিজেদেরকে প্রস্তুত করে ওই সব জায়গায় মোতায়েন হতে পারছি। জি, গ্রুপ ক্যাপ্টেন বীর মাহমুদ হোসেন, আপনার কাছে যে বিষয়টা জানতে চাই যে ওই যে অনুপ্রেরণার জায়গাটা আসলে কোথা থেকে আসে? আপনারা ভিন্ন একটি দেশ, ভিন্ন একটি পরিবেশ, নানা রকম বিপদ সামনে, এসব জায়গায় এসব বিষয়ে সাহসিকতা ধৈর্যের সঙ্গে আপনারা কাজ করেন, এই অনুপ্রেরণার জায়গাটা আসলে কি? অসংখ্য ধন্যবাদ। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষা বাহিনীর মানে সদস্যরা সম্মিলিত বাহিনীর সাথে অত্যন্ত সুনামের সাথে কাজ করে আসছে, এটা আপনারা জানেন। এখানে বিভিন্ন দেশের বিভিন্ন গোত্রের, বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর, বর্ণের এবং সংস্কৃতির সশস্ত্র বাহিনীর সদস্যরা একত্রে কাজ করেন। সকল দেশের শান্তিরক্ষী সদস্যদের উদ্দেশ্য এক ও অভিন্ন হলেও এখানে বিভিন্ন ধরনের তাদের কালচারের ভিন্নতা, সংস্কৃতির ভিন্নতা হয়েই থাকে। তাই একত্রে কাজ করার ফলে এই ধরনের পরিবেশে একটা কাজ করতে গিয়ে আমাদের শান্তিরক্ষী বাহিনী বা যারা সদস্য আছেন তারা কিন্তু একটা অভিজ্ঞতা অর্জন করেন এবং যা পরবর্তীতে তাদের নিজস্ব জীবনেও কিন্তু কাজে লাগে। তো সব থেকে বড় যেটা হচ্ছে এই একসাথে কাজ করার সময় সব থেকে বড় অনুপ্রেরণা হচ্ছে আমাদের ধর্মীয় মূল্যবোধ, আমাদের দেশের ধর্মীয় মূল্যবোধ, পারস্পরিক ভালোবাসা, দায়িত্ব প্রবণতা, কঠোর মনোবল এবং সর্বোপরি দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসা। আর সব থেকে বড় যেটা সুসম্পর্ক বজায় রেখে কাজ করার কথা তো আমি আগেই বলেছি। তো এটার পিছনে রয়েছে প্রশিক্ষণলব্ধ চ্যালেঞ্জ মোকাবেলা করার মানসিকতা, দেশপ্রেম এবং বহির্বিশ্বের কাছে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার অনুপ্রেরণা। জি, আরিফ ভাই, আপনার কাছে আরেকবার আসতে চাই যে নতুন নতুন প্রযুক্তি তো বিশ্বে এগিয়ে যাচ্ছে, নিরাপত্তার ধারণাও পরিবর্তন হচ্ছে, সেটার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কতটুকু প্রস্তুত? ধন্যবাদ আপনাকে। নতুন থ্রেড যত রকম চেঞ্জ হচ্ছে সেটার সাথে বাংলাদেশ সেনাবাহিনীও নিজেদেরকে খাপ খাওয়ানোর চেষ্টা করছে, এবং এর ধারাবাহিকতায় আমরা যেটা করে থাকি, আমরা আমাদের শান্তিরক্ষীদেরকে উন্নত মানের লাইফ জ্যাকেট দেওয়া হচ্ছে, যেটাকে আমরা ফ্ল্যাগ জ্যাকেট বলি। নাইট ভিশন গগলস সহ প্রত্যেকটা ব্যাট কিংবা যে ইউনিটগুলো ডিপ্লয় হয় তারা ডিপ্লয় হচ্ছে। ইওডি ডিসপোজালের জন্য, ইওডি হচ্ছে এক্সপ্লোসিভ, যেগুলোকে ডিসপোজাল করার জন্য আমরা উন্নত মানের গিয়ার সরবরাহ করেছি, উন্নত মানের কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করা হয়েছে। এমনকি আমাদের যে ব্যাটালিয়নগুলো আছে তাদের সাথে কুইক রিয়াকশন ভেহিকেল এরকম কিছু ট্রান্সপোর্টও দেওয়া হয়েছে যেন তারা খুব কুইকলি রিয়াক্ট করতে পারে। আর পাশাপাশি আপনি জেনে আনন্দিত হবেন যে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু বাংলাদেশ আর্মি এভিয়েশনের একটি ব্যাটালিয়নকে অথবা আমরা ইউনিটকে বলতে পারি কঙ্গোতে মোতায়েন করেছে গত বছরের মার্চ 2024 থেকে আমাদের 3টি হেলিকপ্টার আর্মড রোলে প্রথমবারের মতো বাংলাদেশ থেকে আর্মড রোলে নিয়োজিত হয়েছে কঙ্গোতে।
এবং এর পাশাপাশি আমাদের একটা ট্রান্সপোর্ট ইউনিট, যেটাকে এভিয়েশন ট্রান্সপোর্ট ইউনিট বলা হয়, এটা RDL বলে, র্যাপিড ডিপ্লয়মেন্ট লেভেলে আছে। এবং আপনি জেনে আরও আনন্দিত হবেন যে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সম্প্রতি কিছু UAV পেয়েছি, যেগুলোকে সোজা বাংলায় মানে সোজা ভাষায় মানুষ ড্রোন বলে। সেই ড্রোনগুলোকে ডিপ্লয়মেন্টের জন্য আমরা প্রশিক্ষণ নিচ্ছি এবং খুব অল্প সময়ের মধ্যে আশা করি যে এই ড্রোন এবং যে ট্রান্সপোর্ট ইউনিট সেগুলো আমরা ডিপ্লয় করতে পারবো। জি, একটি বিষয় আমি মিস করে যাচ্ছিলাম, যে আমাদের নারী সদস্যরাও কিন্তু কাজ করছে। তারা আসলে কি ধরনের দায়িত্ব পালন করে থাকেন, আর তাদের সামনে চ্যালেঞ্জটাই বা কি? আমি সাউথ সুদানে গিয়েছিলাম, সেখানে দেখেছি নারী সদস্যরা কিভাবে কাজ করেন। আচ্ছা, নারী সদস্যরা মূলত আমরা যেভাবে ডিপ্লয় করি ওদেরকে মিলিটারি অবজার্ভার হিসাবে, স্টাফ অফিসার হিসাবে, এগুলো হচ্ছে কি আপনার ফোর্স হেডকোয়ার্টার কিংবা সেক্টর হেডকোয়ার্টারে। এছাড়া কন্টিনজেন্টে নারী সদস্যরা অফিসার হিসেবে যারা যায় তারা মূলত অ্যাকাউন্টস অফিসার কিংবা লজিস্টিক্স অফিসার এবং MTO মেকানিক্যাল ট্রান্সপোর্ট অফিসার এই ধরনের অ্যাপয়েন্টমেন্টে যান। তাছাড়া নারী অন্যান্য যে সদস্য যারা আছেন তারা ফিমেল এঙ্গেজমেন্ট ফোর্সের পার্ট হিসেবে তারা যান। দেখা যায় যে বিভিন্ন দেশে যেখানে একটু কনজারভেটিভ সোসাইটি আছে সেখানে নারীরা সামনে আসতে চান না। সেক্ষেত্রে আমাদের এই নারী সদস্যরা ফোর্স ফিমেল এঙ্গেজমেন্ট টিমের সদস্য হিসেবে যান, গিয়ে তাদের সাথে কথা বলতে পারেন এবং কথা বলে তাদের যে প্রয়োজনগুলো দরকার সেই প্রয়োজনগুলোকে আমরা মেটানোর জন্য কাজ করে থাকি। এছাড়া মেডিকেল তো একটা বড় জিনিস, যেখানে আমাদের নারী সদস্যরা আছেন, মেডিকেল অফিসার আছেন, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট আছেন, কিংবা OTA যেটাকে বলা হয় যে অপারেশন থিয়েটার অ্যাসিস্ট্যান্ট, এই ধরনের বিভিন্ন কার্যক্রমে নারী সদস্যরা সরাসরি অংশগ্রহণ করে থাকেন। আর তাদের চ্যালেঞ্জ আসলে মূলত পুরুষদের মতোই মোটামুটি। এটা একটা আননোন এরিয়া, জিওগ্রাফিক্যাল একটা চ্যালেঞ্জ আছে, একটা আপনার অনুকূলে নয় এরকম একটা পরিবেশের মধ্যে থাকতে হয় এবং তাদের যে নিরাপত্তা সেই নিরাপত্তাটাও আমাদের অন্যভাবে চিন্তা করতে হয়। তাদের বাসস্থান, তাদের যে খাবার দাবার কিংবা সব কিছু মিলিয়ে তাদের যে চ্যালেঞ্জগুলো সেই চ্যালেঞ্জগুলো আমরা নিজেরাই আমাদের ব্যাটালিয়ন কিংবা আমাদের যে কন্টিনজেন্টগুলো যায় তাদের মাধ্যমে এগুলোকে আমরা মিটিয়ে দিই। জি, মোহাম্মদ এহসানুল্লাহ খান, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা তো শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সুনাম অর্জন সঙ্গেই টিকে আছি বা আছি, আমরা সুনাম অর্জন বয়ে আনছি, কিন্তু এর সঙ্গে সঙ্গে বাংলাদেশের অর্থনীতিতেও তো ভূমিকাটা রাখছি। আসলে জাতিসংঘ মিশনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে শান্তিরক্ষীদের আসলে ভূমিকাটা কেমন? জি, সুন্দর প্রশ্ন করেছেন। আপনারা জানেন যে আমরা শান্তিরক্ষা মিশনে, আমি যদি নৌবাহিনীর কথা বলি তাহলে এখন প্রেজেন্টলি আমাদের যে দুইটি ডিপ্লয়মেন্ট আছে সেখানে আমরা জাহাজ দিয়ে ডিপ্লয়মেন্ট মেনটেন করছি এবং আরেক জায়গায় সাউথ সুদানে জনবলের সঙ্গে আমাদের 12টি লাইট পেট্রোল ক্রাফটও আছে। সো এখানে মনে করেন আপনার মোট জনবল 343 অথবা কাছাকাছি হবে। এখানে শান্তিরক্ষীরা অনারেরিয়াম হিসাবে $US বেতনপ্রাপ্ত হন। এছাড়াও আমাদের যেই জলযান এবং ইকুইপমেন্ট, যোগাযোগ যন্ত্রপাতি যেগুলো আমরা মিশন এলাকায় ডিপ্লয় করি, সেগুলার বিনিময়ে ইউনাইটেড নেশন থেকে $US এই অর্থ দেয়া হয়, যেহেতু এই জিনিসগুলো ওখানে ব্যবহার করা হচ্ছে এবং বাংলাদেশ নৌবাহিনী, সেনাবাহিনী অথবা বিমান বাহিনী থেকে ইকুইপমেন্টগুলো প্রোভাইড করা হচ্ছে। সো যদি আমরা সামগ্রিকভাবে দেখি, এই ব্যক্তি কন্ট্রিবিউশন এবং ইকুইপমেন্ট ওয়াইজ কন্ট্রিবিউশনের ইয়েতে আমাদের দেশের অর্থনীতিতে এটা যোগ হচ্ছে। এটা হলো গিয়ে ট্যাঞ্জেবল একেবারে জিনিস যেটা আমরা অর্থনীতিতে ডাইরেক্টলি পাচ্ছি। জি, আমি যদি একটু অ্যাড করতে চাই। জি, 1993 সালে বসনিয়া হার্জেগোভিনা মিশনে 6 জন কর্মকর্তা প্রেরণের মাধ্যমে কিন্তু আমরা জাতিসংঘের কার্যক্রম শুরু করি। বাট তখন থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা প্রায় 9294 জন শান্তিরক্ষী সদস্যকে পাঠিয়েছি, যারা কমপ্লিট করেছে, এবং এই মুহূর্তে 396 জন নিয়োজিত আছেন। এই পার্সোনাল যে ইনকাম যেটা আমরা পাচ্ছি $US, স্যার যেটা বললেন,
এটার বাইরে আমাদের যে সমস্ত হেলিকপ্টার ওখানে এবং বিমান যেখানে অপারেট করছে, এটা রিইম্বার্সমেন্ট হিসাবে বাংলাদেশ সরকার এখন পর্যন্ত 33.64 বিলিয়ন টাকা কিন্তু আমরা কন্ট্রিবিউট করেছি বাংলাদেশের অর্থনীতিতে। এটা একটা বিশাল পাওনা। জি, অর্থনীতিতে তো একটা পাওয়ার কথা শুনলাম। জাতিসংঘের সদর দপ্তরের মিশন সংশ্লিষ্ট ডিপার্টমেন্টগুলোতে আমাদের অবস্থানটা আসলে কেমন? বাংলাদেশের জাতিসংঘ সদর দপ্তরে বর্তমানে আমাদের 9 জন কর্মরত রয়েছেন, যারা ফোর্স ডিপার্টমেন্টে কাজ করছেন, এবং এরা মূলত সেখান থেকে আমাদের বাংলাদেশি শান্তিরক্ষী যারা যাবেন, বিভিন্ন কন্টিনজেন্ট যাবেন, বিভিন্ন মিশনে যারা যারা নিয়োজিত হবেন, তাদের ব্যাপারে তারা কাজ করে থাকেন। এখানে আমাদের আপনার লেফটেন্যান্ট কর্নেল থেকে শুরু করে ব্রিগেডিয়ার পর্যন্ত পদবীন মোট 9 জন অফিসার আছেন, যারা এই কাজগুলো করে যাচ্ছেন, এবং ওনারা ওনাদের কর্মক্ষমতা দিয়ে যে কোনো মিশনে আমাদের অংশগ্রহণ যতটা বৃদ্ধি করা যায় সে ব্যাপারে কাজ করে যাচ্ছেন। আমাদের পুলিশ সদস্যরাও তো ভূমিকা রাখেন, তাদের ভূমিকাটা সম্পর্কে জানার আগ্রহ ছিল। এই ব্যাপারে আমি আমার নিজস্ব অভিজ্ঞতা থেকে একটু বলতে চাচ্ছি। আমি অবজারভার মিশন করেছি আইভরি কোস্টে, এবং অবজারভার মিশন আপনারা জেনে থাকবেন যে অবজারভার মিশন অ্যাকচুয়ালি আমরা ইউনিফর্মে থাকি, কিন্তু আমরা কোনো অস্ত্র বহন করি না। আমাদের মেন কাজ হলো গিয়ে বিভিন্ন গ্রুপের মধ্যে আলোচনা করা এবং তাদের কাছ থেকে ওইখানকার পরিস্থিতি ইউএন যে হেডকোয়ার্টার আছে সেখানে জানানো। সো আমি যেখানে ছিলাম ওইখানে আমাদের পুলিশের একটি কন্টিনজেন্ট ছিল, এবং আপনি জেনে থাকবেন যে পুলিশের কিন্তু মিশন এলাকায় যথেষ্ট সুনাম রয়েছে, এবং আমরা যেহেতু আলাদাভাবে কাজ করতাম, আমাদের বাংলাদেশের একটি কন্টিনজেন্ট থাকার কারণে তারা সব সময় শুধু বাংলাদেশের অবজারভারদেরকেই না, অন্যান্য যে কোনো অবজারভারদেরকে তারা খুব সহায়তা প্রদান করত। বিভিন্ন সময়ে বিভিন্ন টহলের সময় তারা তাদেরকে সিকিউরিটি প্রদান করত, এবং মিশন এলাকায় পুলিশের সুনাম যথেষ্ট। আমি আইভরি কোস্টের অভিজ্ঞতা থেকে বলতে পারি, এবং তারা অন্যান্য ব্যাটালিয়নের সঙ্গেও খুব সুন্দর সৌহার্দ্যপূর্ণ আন্তরিকতার সঙ্গে কাজ করে আসছে। এটা আমি নিজস্ব অভিজ্ঞতা থেকে বলছি। জি, মীর মাহমুদ হোসেন ভাই, একটু জানতে চাই যে ভবিষ্যৎ পরিকল্পনাটা কি আসলে আমাদের এই জাতিসংঘী শান্তিরক্ষী মিশনকে নিয়ে? জাতিসংঘের শান্তিরক্ষা মিশন আমাদের সাংবিধানিকভাবে আমাদের কিন্তু একটা বাধ্যবাধকতা আছে যে আমরা শান্তি প্রতিষ্ঠায় সবসময় সচল থাকবো, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায়। তো সেই দিক থেকে যদি বলি তাহলে আমাদের 3 বাহিনীরই সবসময় আমরা সচেষ্ট থাকবো। আমাদেরকে যখন যেখানে যেতে বলা হবে শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা যেতে প্রস্তুত, এবং সেইভাবে আমাদের যারা সদস্য আছে, সশস্ত্র বাহিনীর সদস্য, প্রত্যেকে কিন্তু বেসিক ট্রেনিং থেকে শুরু করে অ্যাডভান্স ট্রেনিং যেটাই আমরা বলি, সব কিছুতেই কিন্তু এই শান্তিরক্ষা মিশনে যে সমস্ত কাজগুলি করতে হয় তার কিছুটা প্রতিফলন থাকে। সেইভাবে কিন্তু আমরা আমাদের শান্তিরক্ষী যারা যাবে তাদের প্রস্তুত করি। তো আমি শিওর যে ভবিষ্যতেও আমাদের এরকম শান্তিরক্ষা মিশন অব্যাহত থাকবে, এবং আমাদের 3 বাহিনী থেকেই প্রশিক্ষিত এবং দক্ষ জনবল আমরা পাঠাতে পারবো ইনশাআল্লাহ। আমার হাতে 1 মিনিট সময় আছে। ব্রিগেডিয়ার জেনারেল একেএম আরিফ, আপনার কাছে যেতে চাই। আমি দেখেছি যে যোগাযোগ বিচ্ছিন্ন, বাড়িতে ঢাকায় যোগাযোগ করা যাচ্ছে না, পানির সংকট, এবং পানি নদী থেকে নিয়ে আসতে হচ্ছে, নানা রকম চ্যালেঞ্জ আছে। এই জায়গাটায় আপনার একটু খারাপ লাগে না? ধন্যবাদ। খারাপ তো অবশ্যই লাগে। আপনাকে আমি প্রথমে যেটা বলেছিলাম যে আমি যে প্রথম মিশনে ছিলাম আনমিল লাইবেরিয়াতে, তাপেতা যেহেতু বলেছি যে খুব রিমোট এলাকা, হেলিকপ্টারে যেতে লাগতো 3 ঘন্টা, এবং যদি আমরা বাই রোডে যেতাম মনরোভিয়াতে যেতে লাগতো 12 ঘন্টা, এবং রাস্তার অবস্থাও তখন একেবারেই খারাপ ছিল। মনরোভিয়া থেকে গান্তা পর্যন্ত রাস্তাটা আপনার পিচ ঢালা রাস্তা ছিল, তারপর থেকে পুরোটাই মাটির রাস্তা। সো ওইসব এলাকাতে পানি পাওয়া ছিল একটা দুরূহ ব্যাপার। আমাদের যেটা সুবিধা ছিল যে কাছাকাছি ইথিওপিয়ান ব্যাটালিয়ন থাকাতে আমরা তাদের কাছ থেকে পানিটা পেতাম, বাট অন্যান্য রসদের জন্য আমাদেরকে তাকিয়ে থাকতে হতো কবে আমাদের হেলিকপ্টার আসবে, কবে মনরোভিয়া থেকে আমাদের জন্য খাবার পাঠাবে।
বাট এই চ্যালেঞ্জ নিয়েই শান্তিরক্ষীদেরকে কাজ করতে হয়। এই চ্যালেঞ্জগুলোই তখন জীবনের একটা অংশ হয়ে যায় এবং এই চ্যালেঞ্জের মধ্যে কিন্তু আমাদের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়, কারণ এটা একটা মাল্টিন্যাশনাল প্ল্যাটফর্ম যেখানে বিভিন্ন দেশের মিলিটারি অবজারভাররা একসাথে কাজ করে। আমি যেটা দেখেছি যে আমার যে টিম সেট ছিল, আমাদের টিম সেটের মোট 13 জন সদস্য 13টা দেশের ছিল। কেউ হয়তো রান্না করছে, কেউ হয়তো আপনার ঘর ঝাড়ু দিচ্ছে, দুজন কিংবা 4 জন চলে গেলে পেট্রোলিংয়ে, বাকিরা কিন্তু সব কিছু মেনটেন করার জন্য কাজ করে যাচ্ছে। এমন না যে কেউ বসে আছে, সবাই মিলে একটা বন্ধুত্বমূলক এবং খুব সৌহার্দ্যপূর্ণ একটা সম্পর্ক হয়ে যায়। যত কষ্টই থাকুক, দিন শেষে সবাই একটা এক প্ল্যাটফর্মের সবাই মিলিটারি। এবং মজার জিনিস হচ্ছে অল দ্য মিলিটারি পার্সোনালস দে স্পিক দ্য সেম ল্যাঙ্গুয়েজ, বডি ল্যাঙ্গুয়েজ ইজ সেম। হয়তো বা আমাদের ভাষা আলাদা, হয়তো বা আমাদের শিক্ষাগুলো তো কিছুটা ভিন্নতা থাকে, বাট দ্য বডি ল্যাঙ্গুয়েজ ইজ সেম। জি, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে। শুভরাত্রি।